আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নী প্ল্যাটফর্ম এইচইসি সুপার স্পেশাল প্রবলেম সলভিং ক্লাসে আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের স্পেশাল 2 নম্বর প্রবলেম সলভিং ক্লাস করছি। তো আমাদের আজকে স্পেশাল প্রবলেম সলভিং ক্লাসে যে প্রশ্নটা নিয়ে আমরা সলভ শুরু করব এটা একটু চ্যালেঞ্জিং প্রশ্ন, আর এরকম প্রশ্ন পরীক্ষায় আসে খুবই কম। তারপরও আমাদের যেহেতু আসে আমরা একটু চেষ্টা করি এটা সলভ করার জন্য। তো আমাদের বের করতে হয় লোহার বিশুদ্ধতার পরিমাণ। হ্যাঁ, কতটুকু লোহা বিশুদ্ধ পাওয়া যাবে বা ভেজাল মুক্ত পাওয়া যাবে এই বিষয়টা। তো এই অধ্যায়ের মধ্যে এই অঙ্কটা বেশি আসে। তো এখন আমরা দেখি আমাদের এখানে কি বলছে। ঢাকা বোর্ড 23-এ উদ্দীপকে 2টা কোম্পানির নাম লিখছে, কোম্পানি এ আর কোম্পানি বি। তো এই 2টা কোম্পানি মাটির তলদেশ থেকে লোহা উত্তোলন করে। তো তোমরা কি জানো যে একটা খনিজ যদি আমি পাইতে চাই অবশ্যই সেই খনিজের মধ্যে ভেজাল মিশ্রিত থাকে। তো যেই খনিজ বলতে যেটা খুব মূল্যবান ধাতু আর কি, যেমন লোহা, স্বর্ণ ইত্যাদি, রূপ্য, এগুলো হচ্ছে খনিজ। তো এই যে খনিজ, এই খনিজ থেকে যদি আমি মূল্যবান ধাতু পেতে চাই অবশ্যই আমাকে মাটির তলদেশ থেকে নিয়ে আসতে হবে। তো আমরা যখন লোহা উত্তোলন করব, লোহার যে খনিটা সেই খনির মধ্যেও ভেজাল থাকবে। তো ভেজালযুক্ত লোহার খনিকে বলা হয় আকরিক। কথা কি বুঝছো? ভেজালযুক্ত লোহার খনিকে বলা হয় আকরিক। তো এখানে বলতেছে এ কোম্পানি আর বি কোম্পানি, 2টা কোম্পানি লোহার আকরিকের 10 গ্রাম মাটি থেকে উত্তোলন করছে। কথা বুঝো, এ কোম্পানি আর বি কোম্পানি মেশিনের সাহায্যে লোহার আকরিকের 10 গ্রাম মাটির নিচ থেকে উত্তোলন করছে। এরপরে বলতেছে যে আকরিকে H2SO4 অ্যাসিড যোগ করার পর দ্রবণ পাওয়া গেল, মানে আকরিকের মধ্যে আমি H2SO4 দ্রবণ যোগ করছি। তো এ কোম্পানি 1 লিটার যোগ করছে, বি কোম্পানিও 1 লিটার যোগ করছে। খেয়াল রাখবা 2টা কোম্পানি কিন্তু 10 গ্রামই উত্তোলন করছে। তবে এই 10 গ্রামের মধ্যে কিছু ভেজাল আছে, এখানেও কিছু ভেজাল আছে। কারণ কি, পরিপূর্ণ লোহা আসে নাই, লোহার মধ্যে ভেজাল যুক্ত আছে, এগুলোকে বলা হয় আকরিক। তো এই আকরিকটাকে দূর করতে, মানে এই লোহার ভেজালটা দূর করতে H2SO4 যোগ করছে। এ কোম্পানিও 1 লিটার H2SO4 যোগ করছে, বি কোম্পানিও কি করছে 1 লিটার H2SO4 যোগ করছে। এই কথাগুলো বুঝতে পারছো কিন্তু আমাকে জানাও। আচ্ছা, এখন পরবর্তীতে সবাইকে কথা বলতে হবে। পরবর্তীতে বলতেছে ট্রাইটেশনের জন্য গৃহীত দ্রবণের পরিমাণ, অর্থাৎ আমাদের এই লোহা থেকে ভেজাল মুক্ত করতে ট্রাইটেশন করতে হয়, এটা একটা পরীক্ষা। তো এই পরীক্ষার জন্য কিছু দ্রবণ প্রয়োজন। থ্যাংক ইউ ফারদিন বলছো, দ্রবণ প্রয়োজন। সে দ্রবণের পরিমাণটা কত ধরছে? 25 ml। এ কোম্পানিও 25 ml দ্রবণ নিয়ে কাজ করছে, বি কোম্পানিও 25 ml দ্রবণ নিয়ে কাজ করছে। এই দ্রবণগুলো নিয়ে কেন কাজ করা হয়? টাইট্রেশন করার জন্য। আর টাইট্রেশন করলে কি হয়? টাইট্রেশন করলে লোহা থেকে ভেজালটা মুক্ত হয়। আচ্ছা, এরপরে বলতেছে টাইট্রেশন করার জন্য কিছু বিকারক কাজে লাগে। বিকারকগুলো হচ্ছে রাসায়নিক দ্রব্য, যেমন KMnO4 এটা রাসায়নিক দ্রব্য, K2Cr2O7 এটাও রাসায়নিক দ্রব্য। অর্থাৎ টাইট্রেশন করতে এই বিকারকগুলো কাজে লাগে। তো এই বিকারকগুলো নিব কি পরিমাণ? 4 ml আর 0.1 মোলার ঘনমাত্রা। আর K2Cr2O7 নিচে কতটুকু? 12 ml 0.02 মোলার। এই হচ্ছে আমার উদ্দীপক। এখন আমাদের গহনঙ্গে বলতেছে উদ্দীপকের কোন কোম্পানি আকরিক হতে আয়রন উৎপাদন বেশি লাভজনক হবে ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকের এ কোম্পানি আর বি কোম্পানি, এই 2টা কোম্পানির মধ্যে কোন কোম্পানি বেশি পরিমাণ ভালো লোহা উৎপন্ন করতে পারবে। অর্থাৎ এই 10 গ্রাম আকরিক থেকে বিশুদ্ধ লোহা বের করতে পারবে কোন কোম্পানি বেশি। যদি এরকম হয়, এ কোম্পানি এই 10 গ্রাম আকরিক থেকে সাপোজ 7 গ্রাম বিশুদ্ধ লোহা আবিষ্কার করতে পারলো বা পেল ক্যালকুলেশন করে। এরপরে বি যে কোম্পানি, এই কোম্পানি 10 গ্রাম আকরিক থেকে সাপোজ 5 গ্রাম বিশুদ্ধ লোহা বের করতে পারলো, তাহলে এ কোম্পানি ভালো হবে। কারণ কি, একই পরিমাণ আকরিক থেকে এ কোম্পানি 7 গ্রাম বিশুদ্ধ লোহা বের করতে পারে আর বি পারে মাত্র 5 গ্রাম। তো কিন্তু এ দেখো, এ আর বি 2টা কোম্পানির জন্যই কিন্তু একই পরিমাণ সলিউশন নেওয়া হয়েছে। একই পরিমাণ সলিউশন বলতে তোমার যতগুলো কাজ করতে হবে বিশুদ্ধ লোহা বের করতে, সবগুলো কাজ বলতে গেলে প্রায় সেমই নেওয়া হয়েছে। জাস্ট এক জায়গায় নেওয়া হয়েছে KMnO4, হয়েছে K2Cr2O7। বের করতে হবে কোন কমটি পরিমাণ বিশুদ্ধ লোহা পারবে।
এই আকরিক থেকে? এ কোম্পানি নাকি বি কোম্পানি? উত্তর রাইট। আমার কথা কি বুঝতে পারছো এতটুকু? স্যার আবার একটু রিপিট করেন। আচ্ছা, আবার রিপিট করব। আমাদের এখানে 10 গ্রাম দুইটা কোম্পানি মাটি থেকে খনিজ উত্তোলন করছে যেখানে ভেজাল আছে। এই 10 গ্রামের মধ্যে পুরোপুরি 10 গ্রাম লোহা নাই। এখানে 10 গ্রামের মধ্যে পুরোপুরি 10 গ্রাম লোহা নাই। এখন এই কোম্পানি এই 10 গ্রাম আকরিকের মধ্যে কত গ্রাম বিশুদ্ধ লোহা বে করতে পারবে? সাপোজ 7 গ্রাম বে করতে পারছে, বাকি 3 গ্রাম হচ্ছে ভেজাল। আর বি কোম্পানি কতটুকু বে করতে পারবো? সাপোজ দেখলাম 5 গ্রাম পারছে, আর বাকি 5 গ্রাম হচ্ছে ভেজাল। ট্রাইটেশন হচ্ছে ওই যে একটা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে আমাদের ওই আকরিকের যে ভেজাল, সেই ভেজালের পরিমাণ কি করা হয়? নির্ণয় করা হয়। তো নৌরিন একটু আমাকে জানা, বুঝতে পারলা কিনা? একটা কোম্পানি 7 গ্রাম বিশুদ্ধ লোহা বে করতে পারছে, আর একটা কোম্পানি 5 গ্রাম পারছে, ধরতেছে আনুমানিক। তো এখন কোন কোম্পানি বেশি লোহা করতে পারবে, উত্তোলন করতে পারবে, বিশুদ্ধ লোহা বে করতে পারবে, সেটা আমার প্রশ্নে চাইছে। নৌরিন দেখো এখন বুঝতে পারলা কিনা কথাটা? জি স্যার, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে আমাদের এই অঙ্ক করতে গেলে আমাদের সমতা করতে হবে। প্রথমত এটা হচ্ছে আয়রনের আকরিক, আয়রন সালফেট, মনে রাখবা আয়রনের আকরিক হচ্ছে আয়রন সালফেট। এরপর হচ্ছে H2SO4, এরপর হচ্ছে KMnO4, এটা একটা স্টেপ। আরেকটা হচ্ছে আয়রন সালফেট, H2SO4, আর হচ্ছে K2Cr27। তো এখন আমরা শুরু করি। তো প্রথমত এই কোম্পানির জন্য আমরা কিন্তু গণঙে এই সমতাকৃত রূপটা গত ক্লাসে আলোচনা করছিলাম। গত ক্লাস বলতে গত ক্লাসে এর আগের ক্লাসে এরকম একটা আলোচনা করছিলাম যে সমতাকৃত করতে হয় কীভাবে, বা সমতাকরণ আমরা করছিলাম। তো ওরকমভাবেই আমরা এখানে আসলে গণঙে বলছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। এটা কিন্তু ওই যে আমরা গত ক্লাসে শিখছিলাম না, জারণ বিজারণের মতো সেরকম একটা প্রসেস। তো এখানে ওই যে আমাদের আয়রন, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ অক্সাইড, এগুলা কোনটা জারণ হয় কোনটা বিজারণ হয়, তারপরে এগুলো যোগ টোগ করে তারপর এই ফর্মটা বের হয়। এরপরে লাস্ট অফ অল আমার এই বিক্রিয়াটা বের হয়। তো এটা কীভাবে পারবো আমরা? এটা হচ্ছে গত ক্লাসে যে পড়াইছিলাম না, এই যে গত ক্লাসে যে আমরা বিশাল বড় একটা ক্লাস নিয়েছিলাম জাস্ট আমাদের জারণ বিজারণ সমতা করার ক্ষেত্রে, সেইখানে কিন্তু শিখেছিলাম যে আমাদের কিভাবে কোনটা থেকে কি বের হয়, কোন জায়গায় ইলেকট্রন যোগ হয়, কোন জায়গায় ইলেকট্রন বিয়োগ হয়, এটা গত ক্লাস আলোচনা করছিলাম। তো এখন জাস্ট আমি তোমাদেরকে জাস্ট এই ফর্মটা একটু দেখা দিই, একটু খেয়াল রাখো। জাস্ট এখানে আমরা গণঙে বলছে যে এ কোম্পানিতে ব্যবহৃত যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো বা জারণ বিজারণ প্রক্রিয়া সমতাকরণ করো। তো এখন তোমাদেরকে জাস্ট এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, বা বলছিলাম যে আমাদেরকে প্রথমত লিখতে হয় এই কোম্পানিতে আছে আয়রন সালফেট, আর এই কোম্পানি যে বিকারক যোগ করছে তার নাম KMnO4, আর এখানে একটা অ্যাসিড আছে সালফিউরিক অ্যাসিড। এরপর এই তিনটা লেখার পর ডান পাশে দাগ দিয়ে ফাঁকা রাখতে বলছিলাম। কেন ফাঁকা রাখতে বলছিলাম এটা আমি পরে লিখবো। এটা কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, যারা গত ক্লাসে ছিল তারা মোটামুটি জানবা ভালো যে শুরু করতে হয় এরকমভাবে, তারপর তীর চিহ্ন দিয়ে ফাঁকা রাখতে হয়, এরপরে দর্শক আয়ন বাদ দিয়ে তোমার জারণ আর বিজারণ অর্ধবিক্রিয়া বের করে তারপরে ইলেকট্রনের সাথে সংখ্যা গুণ করে ইলেকট্রনগুলো কাটাকাটি করতে হয়, তারপরে যোগ করলেই উত্তর পাওয়া যায়। তো এটা গত ক্লাস যারা ছিলা তো মোটামুটি তোমরা ভালো জানো। আর আমি পড়াইছিলাম তোমাদের যে কোন যৌগ থাকলে পরবর্তী রূপটা কি হয়। যেমন আয়রন সালফেট থাকলে Fe3+ উৎপন্ন হয়, KMnO4 থাকলে Mn2+ উৎপন্ন হয়, এগুলো কিন্তু গত ক্লাসেও পড়াইছিলাম। আর K2Cr27 থাকলে Cr3 উৎপন্ন হয়, এগুলো কিন্তু পড়াইছিলাম আমাদের ওই যে জারণ বিজারণ একটা স্পেশাল ক্লাস ছিল গত ক্লাসে। দেখো তো মনে পড়তেছে কিনা যারা করছিলা ক্লাসটা, আর যারা করতে পারো নাই তাদের তো হয়তো বা বুঝতে সমস্যা হবে। সেতু জয়েন করেছো তো আমাকে জানাও। সেতু তুমি দেখতেছো কেমন, শুনতেছো কেমন? সেতু একটু কথা বলো। গত ক্লাসটাতে আমি ক্লাসে ঢুকতে পারতেছি না, মানে নেট প্রবলেম, বারবার আর কি লিখ নিতে হইতাছে। ও আচ্ছা, কষ্ট করো, আর ক্লাস আপাতত রেকর্ড দেখে করো, কি আর করবা, যেহেতু সমস্যা হচ্ছে নেট প্রবলেম। তো এখন বলি বাকিরা যারা আছো খেয়াল রাখো। হ্যাঁ, আমাদের এই হচ্ছে বিষয়টা। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে FeSO4 আছে, তো FeSO4 থেকে Fe3+ উৎপন্ন হবে। তো Fe3+ আয়ন, এটা আমরা নিয়ে কাজ করব। আগের মতো যে পড়াইছিলাম আমরা দর্শক Fe3+ আয়ন হবে, Fe3+ আয়ন থেকে Fe2+, এটা কিন্তু আমরা আলোচনা করছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো আয়ন এটা উৎপন্ন হইলো,
তো আমরা ওই যে FeSO4 ছিল, সেখান থেকে Fe3+ উৎপন্ন হলো, একটা ইলেকট্রন ত্যাগ হওয়ার মাধ্যমে এটা হয়েছে। এরপর আবার এদিকে যদি আমরা KMnO4 কেন নিচ্ছি, আমাদের যে এখানে প্রথম ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হচ্ছিল, এরপরে 10 কারণ যদি আমরা বাদ দিই এরকম থাকে, এরকম হলে হুবহু এরকম বিক্রিয়াটা হয়। এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, হুবহু সেম বিক্রিয়াটা এখানে দেওয়া আছে। দেখো বুঝতে পারতেছো কিনা? যারা গত ক্লাসে করছিলা আশা করি বুঝতে পারবে। এখন যারা গত ক্লাসে ছিল না, আমি আর ভেঙে ভেঙে বুঝতে পারতেছি না এই জায়গার মধ্যে, কারণ এই জায়গাটা আমাদের সময় স্বল্প, আমরা বেশিক্ষণ সময় নিতে পারবো না। জাস্ট গত ক্লাসের মতোই আমরা এটা আগে করবো। ওয়ালাইকুম সালাম, তোমরা এসে জয়েন করছো। গত ক্লাসের মতো এটা আমরা করব, আর বাকিটা আমরা যদি ক্যালকুলেশন করতে পারি তাহলে মোটামুটি আমরা এই সমতাকৃত অংশটা পেয়ে যাব। সমতাকৃত অংশ পাওয়ার পরেই এরপরে বাকি কাজ শুরু হবে গহনঙে। দেখো মোটামুটি বুঝতেছো কিনা? গত ক্লাস না করলে বা গত ক্লাসের পুরো প্রক্রিয়া না বুঝলে এই ক্লাসটা বুঝতে সমস্যা হবে। তো আমি এটা এখনো লং আলোচনা করতেছি না, কারণ সময় স্বল্প, তো এটা আলোচনা করতে গেলে গহনায় আলোচনা করতে পারবো না। তারপর আমি তোমাদের জাস্ট একটু দেখাইলাম, এখন আমি মেন আলোচনা শুরু করি। একটু আমাকে জানা বুঝতে পারলা কিনা এতটুকু, একটু কথা বলো, রেসপন্স করো। গত ক্লাসে যারা ছিল হুবহু সেম হবে, জাস্ট আমাদের ওই দর্শকায়ন যোগ করার পর যে বিক্রিয়া, সেই বিক্রিয়া থেকে আমরা গহনন করব। আপাতত গহননটা দেখা দিই, তারপরে আমরা যদি সময় পাই আমি আবার আলোচনা করে দিই, প্রবলেম নেই। আপাতত জাস্ট এতটুকু মনে রাখো যে এটা আমাদের জারণ বিজারণ করেই তারপর কাজ করতে হবে। একটু কথা বলো, নওরিন, ফারদিন, খাদিজা, মুর্শিদা, রিয়াদুল, সেতু, তুবারাইসা, এটা আমাকে জানাইও। গত ক্লাস মিস হওয়াতে একটু সমস্যা হবে, কারণ গত ক্লাসে মেন আলোচনা ছিল জারণ বিজারণের, আজকে তো হচ্ছে 2 নম্বর ক্লাস। এটা আমাকে জানাও, তোমরা কি বুঝতেছো, শুনতেছো আমার কথা? তোমাদের রেসপন্স আমি পাচ্ছি না, একটু কথা বলার চেষ্টা করো। ক্লাস করি নেই, ওই জন্য জারণ বিজারণে স্যার অনেক প্রবলেম হচ্ছে। আমি রেকর্ড ক্লাস করে তারপরে বলতেছি আপনাকে। হ্যাঁ, এখন তো বুঝবা না, কারণ এগুলো আমি গত ক্লাসে সব বুঝাইছি, 1.5 ঘন্টা লাগে ক্লাসই করাইছিলাম। গত ক্লাস মিস করাতে বুঝতে সমস্যা হচ্ছে। আপাতত কষ্ট করে গহন নাম্বারটা আজকে দেখো। হ্যাঁ, জারণ বিজারণ না বুঝলে গহন নাম্বার দেখো। তো এখন আমি গহন আলোচনা করি, খেয়াল করো। এখন দুঃখজনক বিষয়, গত ক্লাস যারা ছিল না কিছুই করার নাই, কারণ এক ক্লাস যদি বারবার রিপিট করি আমি তো বাকিটা পড়াতে পারবো না। প্রথমত আমরা এ কোম্পানির ক্ষেত্রে কাজ শুরু করি, গহন অঙ্গটা বুঝতে পারলেই আমরা দেখি বাকিটা যতটুকু পারি বুঝাবো। খেয়াল করো, এখন 1 নং কোম্পানির ক্ষেত্রে দেখব 1 নং কোম্পানি 10 গ্রাম আকরিক থেকে কত গ্রাম বিশুদ্ধ লোহা পায় সেটা আমি বের করার চেষ্টা করি। তো প্রথমত আমার যে কাজটা করতে হবে, আমাকে বিক্রিয়া নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, রিয়াদুল কিছু বলতেছো? গ নাম্বার কোশ্চেনটা কি ছিল? গ নাম্বার না গহ নাম্বার? খ খ স্যার। এই গরুর গ, এটা জি স্যার। বলছে তোমার এই কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটি, এই কোম্পানিতে কি কি বিক্রিয়া হচ্ছে। প্রথমত আয়রন সালফেট, সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই 3টা বিক্রিয়ায় জারণ বিজারণ পদ্ধতিতে সমতা করতে হবে। বুঝছো? জি স্যার। ওকে, তো একটু কষ্ট করে দেখো, যেহেতু গত ক্লাসটা একটু মিসিং হয়েছে কোনো জায়গাতে, যে বুঝতে সমস্যা হচ্ছে, খেয়াল রাখো, দেখলেই বুঝবা। তো এখন আমরা ওই যে গ হতে যে বিক্রিয়াটা আমরা পাইছি সেই বিক্রিয়াটা লিখলাম। এখন এটা হচ্ছে সম্পূর্ণ বিক্রিয়া, জারণ বিজারণ সমতা করার বিক্রিয়া। এখন এই বিক্রিয়া থেকে আমি বাম পাশে লক্ষ্য করে দেখি কি দেখা যায়। আসলে আমার এই কোম্পানি যে বিকারক নিয়ে কাজ করছে তার নাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর আয়রন সালফেট আকরিক, আয়রনের আকরিক, আর এখানে H2SO4 যোগ করা হয়েছে। এখন এই জায়গার মধ্যে আমাকে চিন্তা করতে হবে যে এখানে মোল সংখ্যার সাথে আমি কম্পেয়ার করে কাজটা করব। আমি যদি প্রশ্ন করি, তোমরা দেখো যে এই বিক্রিয়াটা পরিপূর্ণ হওয়ার পর আমি এখন একটা প্রশ্ন বলতে পারি। সেই প্রশ্নটা হচ্ছে 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কত মোল আয়রন সালফেটের সাথে বিক্রিয়া করে? 10 মোলের সাথে বিক্রিয়া করে। কেন? এই বিক্রিয়া থেকে এই কথাটা বলা যায়, কারণ এখানে 2 মোল লেখা আছে আর এখানে আছে 10 মোল, কারণ এটা তো একটা সমতকৃত বিক্রিয়া। তো সমতকৃত বিক্রিয়া থেকে বলাই যায় যে এই যৌগটার এত মোল আর এই যৌগটার এত মোল বিক্রিয়া করে। আমার কথা কি বুঝতে পারছো?
তোমার আইসা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমার কি নেট সমস্যা হচ্ছে এখন নাকি সব ঠিকঠাক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছ ভালো করে? হ্যাঁ, সব ঠিক আছে। আমি বললাম যে আমাদের এই যৌগটা হচ্ছে একটা সমতাকৃত যৌগ, ঠিক আছে? এই যৌগ সমতাকৃত যৌগ হলে এই যৌগ থেকে কিছু কথা বলা যায়। কথাটা হচ্ছে যে আমাদের 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যৌগ এর সাথে বিক্রিয়া করে 8 মোল সালফিউরিক অ্যাসিড, এবং একইভাবে বলা যায় যে 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে 10 মোল আয়রন সালফেট। এই কথাগুলো বিক্রিয়া থেকে লেখা যায়, কারণ কি এখানে 2 মোল, এখানে 10 মোল, এখানে 8 মোল, মানে এই বিক্রিয়াটা একটা সত্যি বিক্রিয়া, সমতাকৃত বিক্রিয়া। এই জন্য বলা যায় এই বিক্রিয়া সম্পন্ন হইতে 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট লাগে, আর সেই জন্য লাগে 10 মোল সালফিউরিক অ্যাসিড, আর সেই জন্য লাগে 8 মোল সালফিউরিক অ্যাসিড, সরি আয়রন সালফেট 10 মোল আর 8 মোল সালফিউরিক অ্যাসিড লাগে। আমি আবার বলতেছি, এই বিক্রিয়াটা পরিপূর্ণ হইতে 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট লাগে, আর এর জন্য লাগে 10 মোল আয়রন সালফেট যৌগ, আর এর জন্য লাগে আবার 8 মোল সালফিউরিক অ্যাসিড। তার মানে বলা যায় যে 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে 8 মোল সালফিউরিক অ্যাসিড, অথবা বলা যায় 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে 10 মোল আয়রন সালফেট যৌগ। এটা বিক্রিয়া থেকেই লেখা যায়, এটা একটা নিয়ম। আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। সবাই বুঝছো? সবাই একটু কথা বলো। ক্লাসে বাকিরা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার আমি লিখতেছি, আমরা আসলে বিক্রিয়া হতে শুধু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর আয়রন সালফেট নিয়ে কাজ করব, কারণ আমাদের 1 নং কোম্পানি বিকারক হিসেবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কাজ করছে, আর আয়রন সালফেট থেকে আয়রনের বিশুদ্ধতা বের করছে। সালফিউরিক অ্যাসিড নিয়ে কাজ করব না, কারণ সালফিউরিক অ্যাসিড একটা ছিল, তোমার সহায়ক ছিল এটা কাজ করার জন্য। জাস্ট আমরা দেখব যে এই বিকারক থেকে আয়রন সালফেট কতটুকু বিশুদ্ধ পরিমাণ বের করা যায়। তো লিখতেছি 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে 10 মোল আয়রন সালফেট। এরপর লিখব 1 মোল থেকে কতটুকু পাওয়া যায়। সুতরাং 1 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থেকে বিক্রিয়া করে 5 মোল আয়রন সালফেট। দেখো তো এই 2 নম্বর লাইনটা বুঝতে পারলা কিনা? ঐকিক নিয়মে করতে হবে অঙ্কগুলা। 1 মোলে বের করছি, এতটুকু বুঝছো? সবাই একটু কথা বলো। কেমনে বের করছেন স্যার? আমি আচ্ছা, 1 মোল মানে কি? এই 2 10 দিয়ে ভাগ করে দাও 5 হবে। ঐকিক নিয়মে 2 মোলে, হ্যাঁ ভাগ করছি, 2 মোলে 10 মোল কাজ করে, তাহলে 1 মোলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে। ঐকিক নিয়ম, সেতু বুঝছো? সেতু? ওকে, এখন কথা হচ্ছে এই 1 মোল, ওকে থ্যাংক ইউ। এবার এই 1 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এই লাইনটা কি একটু ভাঙতে হবে। আসলে আমরা 1 মোল নিয়ে কাজ করব না, আমরা আসলে যে কাজটা করব, আমরা আসলে এই 1 মোলটাকে ভাঙবো, 2টা রাশিতে কনভার্ট করব। সে রাশিগুলো কি কি তোমাদেরকে একটু দেখাইলে, উদ্দীপকটা দেখলে বুঝতে পারবে রাশিগুলো কি কি। এখানে কিন্তু কোথাও মোল লেখা নাই। দেখো KMnO4 এ কি লেখা আছে? এত ml এত মোলার KMnO4। তো আমার 1 মোল সংখ্যাটাকে এরকম ml আর মোলে কনভার্ট করতে হবে, মোলারে কনভার্ট করতে হবে। 1 মোল কথাটাকে এরকম ml আর হচ্ছে কি মোলারে কনভার্ট করতে হবে। তো এটা একটা সূত্র, সবাইকে বলতেছি এই সূত্রটা খেয়াল রাখবা, মনে রাখবা সবসময়। সূত্রটা আমি লিখে দিই, এটা সব যে কোনো বিক্রিয়ার জন্য সত্যি। হ্যাঁ, 1 মোল থেকে লেখা যায়। সাপোজ 1 মোল, আমি তোমাদের একটু বুঝাই, যদি এরকম হয় 1 মোল সোডিয়াম, সাপোজ ধরলাম বুঝার জন্য আর কি। তো 1 মোল সোডিয়াম থেকে তোমাকে ml আর মোলার বানাইতে হবে। প্রথমে বানাইতে হবে ml, মিলিলিটার বানাইতে হবে, এরপর বানাইতে হবে মোলার, ঘনমাত্রা আর কি। হ্যাঁ, তো নিয়ম হচ্ছে 1 মোল এর অর্থ হচ্ছে 1000 ml, এটা মুখস্থ রাখবো, এটার মান 1 মোল এর অর্থ হচ্ছে 1000 ml এবং 1 মোলার, এটা হচ্ছে সূত্র। তো 1 মোল সোডিয়াম যেই কথা, 1000 ml 1 মোলার সোডিয়াম একই কথা, জাস্ট আমার এককটা চেঞ্জ হয়েছে।
1 মোল থেকে 1000 ml আর 1 মোলার হইছে, আর সোডিয়াম তো সোডিয়াম। এটা একটা নিয়ম, এই নিয়মে আমরা ক্যালকুলেশন করি, সূত্র আর কি। আমার কথা কি বুঝতে পারছো? 1 মোল মানে 1000 ml 1 মোলার, 1 মোল মানে 1000 ml 1 মোলার। এই শর্তটা মনে রাখবা, এটা একটা নিয়ম। ক্লাসে সবাইকে বলতেছি, সবাইকে বুঝতে পারছো? নৌরিন, ফারদিন, খাদিজা, রিয়াদুল, সেতু, তুবারাইসা, এটা মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে সূত্র। তো 1 মোল মানে 1000 ml 1 মোলার। আচ্ছা, এটা হইল। এখন আমরা এই কাজটাই করে দিব। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা এই কাজটাই করে দিব যে আমার 1 মোল যেই KMnO4 সেখান থেকে আমরা লিখে দিব। দেখো বাম পাশে লিখতেছি প্রশ্ন মতে 1 মোল মানে হচ্ছে গিয়ে 1000 ml 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। আচ্ছা, এখন ডান পাশটা আমরা কি করব? বাম পাশে বুঝলাম যে 1 মোল থেকে এভাবে লিখছি, ডান পাশটা আমরা কি করব? আসলে ডান পাশটা যে কাজ করবা সেটা হচ্ছে ভর নিয়ে কাজ করবা, ভর, শুধু ভর। আচ্ছা, ডান পাশে ভর নিয়ে যেহেতু কাজ করবো, মুখস্থ রাখবা নিয়ম আর কি, ভর। কারণ কি, আমরা দেখব যে আমাদের এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে কত গ্রাম বিশুদ্ধ আয়রন পাওয়া যায়। আমাদের মূল লক্ষ্য এটা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে বিকারক, এই বিকারক থেকে কত গ্রাম বিশুদ্ধ লোহা পাওয়া যায়। এজন্য আমরা ডান পাশে ভর নিয়ে কাজ করব। কথা বুঝছো? মন থাকবে? সবসময় কি কাজ করব? ডান পাশে ভর নিয়ে কাজ করব। কারণ কি, বিশুদ্ধ ভর বের করতে হয়। আয়রনের বিশুদ্ধ ভর বের করার জন্য ডান পাশে আমরা ভর নিয়ে কাজ করব। এটা আমাকে জানাও ক্লাসে, বাকিরা বুঝতেছো কিনা। জাস্ট ভর নিয়ে কাজ করব, বুঝছো এতটুকু? কথা বলো। আচ্ছা, এখন কথা হচ্ছে ডান পাশে তো ভর নিয়ে কাজ করব, ডান পাশে তো আবার মোল সংখ্যা আছে। তাহলে যে কাজটা করবা, যখন মোল সংখ্যা থাকবে সেই মোল সংখ্যাকে ভর সংখ্যা দিয়ে গুণ করবা। তো কিসের ভর সংখ্যা? ডান পাশে কে আছে বলো তো? ডান পাশে আছে আয়রন সালফেট। ভাই বইয়ের বলতে কি আণবিক ভর? হ্যাঁ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এই তো ফারদিন, খুব সুন্দর ধরতে পারছো, ভর বলতে আণবিক ভর, ভেরি গুড। তো এখন কথা হচ্ছে ডান পাশে আছে আয়রন সালফেট যৌগ। তো আয়রন সালফেট থেকে আমরা কি বের করতে চাই? আয়রন বের করতে চাই। তো এখন আয়রনের ভর নিয়ে কাজ করবা, আণবিক ভর, পারমাণবিক ভর। তো যেহেতু মোল সংখ্যা আছে, এই মোল সংখ্যা দিয়ে গুণ হবে। তো আমাদের সূত্রটা হবে এই 5 মোল সংখ্যার সাথে গুণ হচ্ছে আয়রনের যে ভর 55.84 গ্রাম, 85 গ্রাম আর কি লেখা হয় এত। এই হচ্ছে হিসাবটা, এইভাবে করতে হবে। বাম পাশটা তো বুঝছি, সূত্র অনুযায়ী মিলছে, 1000 ml 1 মোলার এই দ্রবণ। আর ডান পাশে যেহেতু ভর নিয়ে কাজ করব, কার ভর? আয়রনের, যেহেতু বিশুদ্ধতা বের করতেছি, আয়রনের ভর কত? 55.85। তো আয়রনের ভর নিলাম আর 5 দিয়ে আমরা গুণ করলাম। কথা কি বুঝছো এতটুকু? রেসপন্স করো, দেখো বুঝলা কিনা লাইনটা। আমি বুঝি নাই, রিয়াদুল কিছু বলছো তো, বা কথা আসতেছে না, একটু কষ্ট করে বইলো। আচ্ছা বলি, শোনো। হ্যাঁ, আমি বলি আয়রনের যে ভর। আচ্ছা বলি, এই FeSO4 থেকে Fe2+ লেখা যায়। আচ্ছা নৌরিন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এটা আমাকে জানাও, দেখা যাচ্ছে কি, শোনা যাচ্ছে? একটু আমাকে জানাও। নরিন বুঝতে পারো না, আমি জানি। এখন আমাকে বলতে হবে যে আমার কথা কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। যদি শুনতে না পারো, দেখতে না পারো, তাতে বুঝতে সমস্যা হবে, স্বাভাবিক। এটা আমাকে জানাও, আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। জি, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, তখন কি ভালো করে শুনতে পাও নাই, দেখতে পাও নাই? আসলে আমার নেটের একটু প্রবলেম, ওই জন্য। তাহলে কি আর করবো, এখন যদি রিপিট করি তাহলে আমার প্রচুর সময় লাগবে। এখন কষ্ট করে রেকর্ডটা দেখতে হবে, কিছু করার নাই। কারণ আমি রিপিট করতে করতে দেখা যাবে আবার বলবো, আবার শুনবা না, আবার প্রবলেম হবে। তো এরকম তো রিপিট করা যাবে না, প্রবলেম হবে। সেক্ষেত্রে আমি পরে যাই, যতটুকু পারো দেখো, বাকিটা রেকর্ড দেখে পড়ে নিও, কিছু করার না এখন। হ্যাঁ, নেট সমস্যা হলে আমি রিপিট করতে পারি না একবারই, কারণ এটা পার্সোনালি নেট সমস্যার কারণে প্রবলেম। তো সেক্ষেত্রে তো আমাকে ক্লাসটা এগিয়ে যেতে হবে, এই জন্য কিছু করার নাই, দুঃখিত। তুমি একটু কষ্ট করে রেকর্ড দেখে নিবা, যতটুকু বুঝতে পারো নাই। আর এগুলো আলোচনা করতে থাকলে দেখা যাবে
আমি এই পুরো অঙ্কটা করাইতে পারবো না, অনেক সময় লেগে যাবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো, যতটুকুই পারো অতটুকুই বুঝো, আর বাকিটা রেকর্ড দেখে কষ্ট করে পড়বা, কেয়ার করা। এখন নেট সমস্যা হলে কিছু করার নাই। এখন যেটা বলছিলাম, এখন আমাদের আয়রন এর পরিমাণ যত বের করব, তো এই জন্য আমরা লিখতেছি যে 5 × 55.85 গ্রাম। আয়রন সালফেট না লিখে Fe2+ লেখা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আয়রন সালফেট না লিখে Fe2+ লেখা যায়, বা আয়রন সালফেট লিখলেও পারো, সমস্যা নেই, একই, দুইটা সেম জিনিস। এই লাইনটা দেখো, মোটামুটি যারা শুনতে পাইছো বুঝতে পারলা কিনা এটা আমাকে জানাইও। এতটুকু বুঝছো সবাই? একটু কথা বলো। স্যার এখানে SO4 2- দেওয়া যায়? SO4 2- না, শুধু Fe2+ দিতে পারো, SO4 2- দিতে পারো না, বা লিখতে পারো FeSO4, দুইটাই লিখতে পারো। ডাইরেক্ট লিখে দাও FeSO4, তাইলেই হবে। কথা কি বুঝছো? আচ্ছা, তো এবার দেখে নেক্সট পরবর্তী অংশ। তো এটা ঐকিক নিয়মে করতে হবে। প্রথমে তাও বের করবা 1 ml 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো 1 আসলে কিন্তু 1000টা ভাগ হয়ে যাবে। দেখো বুঝো কিনা, ঐকিক নিয়মে করবা 1 ml 1 মোলার এত, মানে 1000 ভাগ হয়ে গেল, এরকম। লাইনটা বুঝছো এতটুকু? 2 নম্বর লাইনটা কথা বলো দ্রুত। জি স্যার। এখন কথা হচ্ছে আমাদের কতটুকু ব্যবহার করা হয়েছিল? 4 ml 0.1 মোলার KMnO4। তো এটা আমি বের করি, এতটুকু পরিমাণে কত গ্রাম পাবো। তো আমি লিখতেছি যে 4 ml 0.1 মোলার KMnO4 দ্রবণ থেকে আমি আয়রনের পরিমাণ পাচ্ছি। এই দুইটা গুণ হবে উপরে, নিচে 1000টা ভাগ। তো ভাগটা করলে পাবো 0.1117 গ্রাম আয়রন সালফেট। এই হচ্ছে এতটুকু অংশের ক্যালকুলেশন। অর্থাৎ আমি 4 ml 0.1 মোলার KMnO4 এর মাধ্যমে এত গ্রাম আয়রন সালফেট যৌগ পাইলাম। কথা কি বুঝতে পারছো এতটুকু? এটা আমাকে জানাও এতটুকু বুঝছো কিনা। আচ্ছা, এখন এই লাইনটার অর্থ আমি একটু বুঝাই তোমাদের। এখানে 4 ml এত মোলার KMnO4, এটার মানে আমি কিন্তু এখান থেকেও একটা লাইন লিখতে পারি। যেমন দেখো যে এই বক্সে সবাই সমান, অর্থাৎ এইটা সমান সমান এইটা, মানে এটার পরিবর্তে আমি এটা ব্যবহার করব, অথবা এটার পরিবর্তে এটা, অথবা এটার পরিবর্তে এটা। মানে এগুলো সব যেহেতু একই সিরিয়াল মতো আছে মানগুলা, তার মানে একটা মানের পরিবর্তে আরেকটা মান লেখা যায়। তার মানে আমি এখন যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আসলে দ্রবণ নিয়ে কাজ করতে হবে। দ্রবণ টাইট্রেশন করতে যতটুকু দ্রবণ নিয়ে আমি কাজ করছি অতটুকু দ্রবণই আমরা হিসাব করব। তো এখন কথা হচ্ছে যে আমরা বের করছি কত ml এ, 4 ml এ আমরা বের করছিলাম কত ml এ, 4 ml এত মোলার KMnO4। তো এই 4 ml এর পরিবর্তে, এই রাশিটার পরিবর্তে আমরা এইটা লিখব। কথা বুঝছো? আমরা এত ml এত মোলার KMnO4 থেকে আয়রন পাইছি কত গ্রাম? 0.1117 গ্রাম। তার মানে বলতে পারি যে আমরা যদি 25 ml টাইট্রেশন করতে দ্রবণ ব্যবহার করি, সেই ক্ষেত্রে বিশুদ্ধ লোহা পাবো 0.1117 গ্রাম। কথাটা আমরা বলতেছি, খেয়াল রাখো। আমরা যেহেতু এত ml এত মোলার থেকে 0.1117 গ্রাম লোহা পাইছি, তো এত ml থেকে অতটুকু লোহা পাওয়া যেই কথা, 25 ml দ্রবণ থেকে অতটুকু লোহা পাওয়া একই কথা, কারণ এগুলো সব সেম ক্যাটাগরির মান। এই জন্য একটার পরিবর্তে আরেকটা লেখা যায়। এটা হচ্ছে আমাদের একটা সূত্রের নিয়ম। আমার কথা কি বুঝতে পারছো? একটু কষ্ট করো। তো আমরা এইটা ব্যবহার করে যতটুকু মান পাইছি আমরা সে লিখবো যে 25 ml থেকে বিশুদ্ধ লোহা পাবো এত গ্রাম। তারপরে দেখবো 1000-এ কত পাই, সেটা হবে বিশুদ্ধতার পরিমাণ। সুতরাং লিখতে পারতেছি যে 25 ml দ্রবণ থেকে বিশুদ্ধ লোহা পাবো 0.1117 গ্রাম। সুতরাং 1 ml দ্রবণ থেকে পাবো কত গ্রাম, 1000 ml থেকে পাবো কত গ্রাম, এটা আমরা ঐকিক নিয়মে বের করলাম। তো বের করে দেখলাম মাত্র পাইলাম 4.74 গ্রাম। অর্থাৎ আমরা এই কোম্পানির 25 ml দ্রবণ থেকে যতটুকু লোহা পাইছি 1000 ml থেকে পাবো মাত্র
গ্রাম। তো এটা কেন 1000-এ নিব? কারণ 1000-ই মাপতে হয়। এই হচ্ছে এতটুকু অংশ। দেখো এতটুকু অংশ বুঝতে পারলা কিনা? সবসময় 1000 ml হিসাব করতে হয়। 1000 ml দ্রবণে বিশুদ্ধ লোহার পরিমাণ কতটুকু পাবো, প্রতি 1000 হিসাব করতে হয়। এতটুকু কথা বুঝছো সবাই? একটু কথা বলো, এটা আমাকে জানো, এতটুকু বুঝছো? বাকিদের কথা আমি শুনতেছি, একটু কথা বলার চেষ্টা করো, সবাইকে বুঝতে পারছো এতটুকু? লিঙ্ক চলে যাচ্ছে, আমি আবার লিঙ্ক দিচ্ছি, তোমরা একটু আবার আসো কষ্ট করে একটু পরে। আসসালামু আলাইকুম। আমাদের প্রবলেম সলভিং ক্লাসে আমরা এখানেই ছিলাম, এখান থেকে আমরা পরবর্তী অংশে যাব। তো এখন কথা হচ্ছে, স্যার, হ্যাঁ বলো। ফেসবুক গ্রুপে কি লিংক দেন নাই? ফেসবুক গ্রুপে লিঙ্ক মানে বুঝি নাই। মানে নরিন তো জয়েন্ট হতে পারছে না, বলতেছে স্যারটা এখনো লিংক দেয় নাই। আমি তো মেসেঞ্জারে দিয়েছি, মেসেঞ্জারে ওকে চেক করতে বলো। আচ্ছা স্যার। বা তুমি এই লিঙ্কটা ওকে ইনবক্সে দিয়ে দাও, তৈরি হয়ে যাবে। এই লিঙ্কটা ইনবক্সে শেয়ার করলে তৈরি হবে। আচ্ছা তাহলে আমরা এখন খেয়াল করি, মনোযোগ দাও। তো এখন কথা হচ্ছে, স্যার আপনি তো এমএলএ বের করে ফেলছেন, এখন এই বিশুদ্ধ লোহার পরিমাণটা আমাদের শতকরা বের করতে হয়। তো আমরা শতকরা বের করবো কিভাবে? তো এটা তো আসলে শতকরা বের হয় নাই, কত পার্সেন্ট শতকরা বের করতে হয়। শতকরা বের করার নিয়মটা কি? তো নিয়মটা খুব ইজি, নিয়মটা আমি তোমাদের বলি। আমরা তো 1000 ml বিশুদ্ধ লোহা পাইছি কত গ্রাম? 4.47 গ্রাম। আচ্ছা আমরা এই লোহা যে বের করব, বিশুদ্ধ লোহা, কত গ্রাম থেকে বিশুদ্ধ লোহা বের করতে চাচ্ছিলাম? কত গ্রাম থেকে বিশুদ্ধ লোহা পেতে চাচ্ছিলাম, বা কত গ্রাম লোহার আকরিক নিয়ে কাজ করছিলাম? মনে আছে? 10 গ্রাম। এ দেখো, এ কোম্পানিও 10 গ্রাম আকরিক থেকে লোহার বিশুদ্ধতার পরিমাণ বের করতে চাচ্ছে, বি কোম্পানি কিন্তু 10 গ্রাম নিয়ে কাজ করতে চাচ্ছে। কথা কি বুঝতেছো? এ কোম্পানি 10 গ্রাম আকরিক বের করছে মাটি থেকে বিশুদ্ধ লোহা বের করার জন্য। এখন এই 10 গ্রামের মধ্যে কত গ্রাম লোহা পাচ্ছি ওটা আমি জানছি, কারণ কি ওই 25 থেকে আমি আইছি 1000-এ, তো সেক্ষেত্রে আমরা পাইছি কত? ওই 4.47 গ্রাম। তাহলে আমরা দেখি 10 গ্রাম আকরিক নিয়েছিলাম, তো 10 গ্রাম আকরিক থেকে আমরা মোটামুটি বের করছিলাম প্রায় কতটুকু? 4.47। এখন আমি যদি শতকরা বের করতে চাই, তাহলে আমাদের এই 10 আর যত পাইছি এর সাথে কম্পেয়ার করে কাজ করতে হবে। তো কথাটা খেয়াল রাখবা, আমরা যত গ্রাম আকরিক নিয়েছিলাম এটার সাথে কম্পেয়ার করে বিশুদ্ধতার পরিমাণে শতকরা মান বের করবো, যে শতকরা কত পার্সেন্ট বিশুদ্ধ লোহা পাইছি। তো আমরা তো বিশুদ্ধ লোহা পাইছি 4.47 গ্রাম। তো কত গ্রাম নিয়ে কাজ করছিলাম আকরিক? 10 গ্রাম। তো এখন বড় হচ্ছে 10, ছোট হচ্ছে 4.47। তো আমরা এটাকে এইভাবে বুঝাই যে বড় মানটা থাকবে নিচে আর ছোট মানটা থাকবে উপরে, আর এর সাথে আমাদের যেহেতু শতকরা বের করতে বলছে বা শতকরা বের করি, এজন্য 100% দিয়ে গুণ করব, ব্যাস হয়ে যাবে। আমার কথা কি বুঝছো? আমাদের এখানে 10 হচ্ছে বড় আর 4.47 হচ্ছে ছোট, তো বড় থাকবে নিচে আর ছোট যাবে উপরে। এরপরে যেহেতু আমরা শতকরা বের করবো, এর জন্য 100% দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমাদের সর্বশেষে আমরা যদি বিশুদ্ধতার পরিমাণ শতকরা হিসাব করতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, লিখবা যে এ কোম্পানি থেকে শতকরা আয়রনের পরিমাণটা বের হবে 10 গ্রাম হবে নিচে, উপরে হবে বিশুদ্ধ পরিমাণ পাইছিলাম যত গ্রাম উপরে, আর এর সাথে 100% গুণ করব। এরপরে এটা ক্যালকুলেট করলে যা মান আসবে সেটাই হবে শতকরা পরিমাণ। অর্থাৎ এই কোম্পানি থেকে আয়রনের শতকরা পরিমাণ পাচ্ছি 44.7%। এটা আমাদের শতকরা বের করতে হয়, সবসময় আমাদের পরিমাণটা শতকরা হিসাব করতে হয়। নরিন জয়েন করছে, থ্যাংক ইউ নরিন। অথবা নেট সমস্যার কারণে ঢুকতে প্রবলেম হয়েছিল, এটা আমাকে জানাও, ক্লাসে বাকিরা বুঝতে পারলা কিনা।
দেখো এতটুকু অংশ বুঝতে পেরেছো কিনা একটু আমাকে বলো, একটু কথা বললে বুঝতে পারবো। এতটুকু বুঝতে পেরেছো? স্যার এখানে কেন 100 দ্বারা গুণ করা হয়েছে? এই যে শতকরা, শতকরা মানে তো 100%, পার্সেন্ট দেয় না যদিও, 100% দিয়ে আমরা গুণ করব। শতকরা মানে 100%। আমরা কেন শতকরা নিব? শতকরা নিতে হয়, আমাদের এই অঙ্কগুলো সবসময় শতকরা হিসাব করতে হয়। বিশুদ্ধতার পরিমাণ শতকরা কত পার্সেন্ট, শতকরা এই মেথগুলো করতে হয়। ভাই বলছি তো শতকরা এফ এর পরিমাণ, তাহলে তো শতকরা বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শতকরাই বের করতে হবে। আমাদের বলছে না যে বেশি লাভজনক হবে কোন জায়গা থেকে, এটাই আর কি। থ্যাংক ইউ। এবার কারো কোনো প্রশ্ন আসছে থাকলে বলতে পারো। রুদ্র তো এটাকে জয়েন করছো, তারপর একটু দেখতেছো, থ্যাংক ইউ। কার কোনো প্রশ্ন আছে এটা আমাকে জানাও। রিয়াদুল, তোমার আইসা একটু কথা বলো, বুঝতে পারছো? জি স্যার। রিয়াদুল একটু কথা বললো, তোমার রেসপন্স আমি পাচ্ছি না তেমন, একটু আমাকে জানাও। তোমার কি নেট সমস্যা, তুমি কি বুঝতে পারতেছো না? রিয়াদুলের কথা আমি শুনতে পাই না। যাই হোক, এখন বলি শোনো, আমাদের বাকি কথা হচ্ছে এই যে আমাদের এ কোম্পানি থেকে আমি পাইছি 40%, 44.7% বিশুদ্ধতার পরিমাণ। এবার বি কোম্পানি থেকে আমরা বে করব। তো বি কোম্পানি থেকে বে করার নিয়মটা কিন্তু আগের মতোই, তবে বি কোম্পানি থেকে কে কাজ করবে? বি কোম্পানিতে এই যে আয়রন সালফেট আছে, H2SO4 আছে, আর নতুন যৌগটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7। এখন আবার কষ্ট করতে হবে, এখন যে কষ্টটা করতে হবে, আবার জারণ বিজারণ সমতা করতে হবে। এ কোম্পানির জন্য যেমন জারণ বিজারণ সমতা করছিলাম, এই যে কত কাহিনী করে বে করছিলাম, এখন বি কোম্পানির জন্য এই কাজটা করতে হবে। তবে এটা তারা দেখায় নাই পুরোপুরি, এটা তারা মুখস্থ লিখে দিছে। হ্যাঁ, বি কোম্পানির ক্ষেত্রে সমতাকৃত বিক্রিয়া নিম্নরূপ, এটা তোমরাই পারবা আশা করি। হ্যাঁ, এটা নিয়ে আমি তেমনই করতেছি না, কারণ সময় সাপেক্ষ। পটাশিয়াম ডাইক্রোমেট থেকে তোমার Cr3+ উৎপন্ন হবে, আয়রন সালফেট, সালফিউরিক অ্যাসিড আগের মধ্যে সব থাকবে, এরপরে একটা জারণ হবে, একটা বিজারণ হবে, এরপরে দশকায়ন যোগ করলে বাকি মানগুলো পেয়ে যাবা। এটা তোমাদের দায়িত্ব। আমার যেহেতু অঙ্কটা একটু বড়, এই জন্য আমি মেইন কাজটা করতেছি, বিক্রিয়ার সমতাকরণ আমি এখন শিখাচ্ছি না, কারণ এটা একবার শিখাইছি তো, এটা কয়েকবার প্র্যাকটিস করলে পেরে যাবা। এখন তুমি দেখো বি কোম্পানির ক্ষেত্রে আমরা প্রথমত পুরো বিক্রিয়াটা লিখে নিব, এরপরে আমরা বাম পাশ থেকে কি বলতে পারি সেটা আমরা এখন বলবো। যেমন ওই যে 1 নং থেকে যেমন লিখছিলাম বাম পাশ থেকে কিছু একটা কথা বলা যায়, এখানেও সেম কাজটা করবো আমরা। এখন তোমরা একটু বলো, তোমরা কি এতটুকু দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো? একটু আমাকে জানায়ও। নৌরিন, ফারদিন, রিয়াদুল, রুদ্র, তুবার আইসা, এতটুকু দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এখান থেকে কি বলা যায়, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে তুলনা করবা আয়রন সালফেট, H2SO4 তো হচ্ছে প্রভাবক, প্রভাবক বলতে হচ্ছে মানে সহায়কারী বিক্রিয়া আর কি। এখন কি বলা যায়, আগে তো বলছিলাম যে 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে 10 মোল আয়রন সালফেট। এখন আমরা কি বলতে পারি বলো তো, বিক্রিয়া দেখে বলো কি লেখা যায়। নৌরিন, ফারদিন, রিয়াদুল, তোমার কি লেখা যায় বলো তো? প্রশ্ন বুঝো না? আমি বলছি যে বাম পাশে এই যে সমতাকৃত বিক্রিয়া থেকে আমরা কি লিখতে পারি, আমরা তো উপরে লিখছিলাম না বিক্রিয়ার পরে কি লিখছিলাম, 2 মোলের সাথে বিক্রিয়া করে 10 মোল আয়রন সালফেট, লিখার পরে তো 1 মোলে বের করছিলাম। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, এই বিক্রিয়া থেকে আমরা কি লিখব, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট আর আয়রন সালফেটের সাথে এটা তুলনা করে কি লিখব? স্যার 1 মোল লেখা যায় না? হ্যাঁ, ভেরি গুড, বলো সম্পূর্ণটা বলে ফেলো, তাহলে তো হবে। 1 মোল আছে নাম কি স্যার? আয়রন সালফেট, সেট নাকি? আয়রন সালফেট 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 6 মোল আয়রন সালফেট বিক্রিয়া করে। এটা কিন্তু আমি একটু আগে পড়াইছিলাম, সব ভুলে গেছো, নিয়মটা খেয়াল রাখবো না।
বিক্রিয়ার পরেই বুঝতে হবে কত মোলের সাথে কত মোল বিক্রিয়া করে। আমরা যেহেতু আয়রন নিয়ে কাজ করব, আয়রনের বিশুদ্ধতার পরিমাণ বের করবো, এই জন্য দেখবো এই যৌগটার কত মোলের সাথে আয়রনের কত মোল বিক্রিয়া করে। তো দেখতে পাচ্ছি এখানে 1 মোল লেখা আছে, 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট, তার মানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 6 মোল আয়রন সালফেট বিক্রিয়া করে। বুঝছো কথা? আচ্ছা, আমরা রাখবা সবসময় এই জায়গায় 3 দাগ হবে, তুল্য দ্রবণ আর কি। এরপর আমরা কি লিখবো? 1 মোল মানে কি বলতো? 1 মোল মানে হচ্ছে 1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, আর 6 মোল FeSO4, এর মানে কি 6 × 55.85, আগের মতোই, এই কাজটা আগের মতোই হুবহু সেম, এইরকমই আর কি। এই যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট মানে 1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, আর 6 মোল FeSO4 মানে কি 6 × 55.85 Fe2+ বা আয়রন সালফেট। বুঝছো? আগের মতোই, সব আগের মতোই। কি বললা রিয়াদুল? আরবু বুঝি না, বলো। পরীক্ষার খাতায় দুই পাটি করা লাগবে, এই সাইড ওই সাইড? হ্যাঁ হ্যাঁ, দুই পাশে করতে হবে। হ্যাঁ, একটু বড় হবে, এই জন্যই তো ক্যালকুলেশন ঝামেলার। এরপর 1 জন্য বের করো, 1 ml 1 মোলার দ্রবণ 1000 ভাগ হয়ে যাবে। তো আমাদের বিক্রিয়াতে কতটুকু ব্যবহার করা হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট? কত ml? 12 ml 0.02 মোলার। তো এইবার দেখি এতটুকুতে কতটুকু আমরা পাই, আয়রন পেয়ে যাই। তো 12 ml 0.02 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ থেকে আমরা আয়রনের পরিমাণ পাবো 0.0804 গ্রাম আয়রন প্লাস। এই লাইনটা দেখো তো সবাই বুঝতে পারলা কিনা? যতটুকু আমরা ব্যবহার করছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট, অতটুকুর জন্য কত গ্রাম পাইলাম, পেয়ে গেলাম। কিন্তু আগের মতোই, একটু আগে যেভাবে করছিলাম এই কোম্পানির জন্য বি কোম্পানির জন্য সেম হবে। সবাইকে এতটুকু কথা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। বাকিরা একটু কথা বলো, বাকিরা বুঝছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমাদের কি আগের মতোই যে 25 ml দ্রবণ নিছিলাম না, বি কোম্পানিও কিনেছিল 25 ml, তাহলে লিখবা 25 ml এ পাইছি কত গ্রাম? 0.0804 গ্রাম। তাহলে 1000 ml এ পাবো বিশুদ্ধ আয়রনের পরিমাণ। তো আগের মতো করে ফেলো যে 25 ml এ বিশুদ্ধ আয়রন থাকে এত, আর 1000 ml এ বিশুদ্ধ আয়রন পাওয়া যায় কত গ্রাম? মাত্র 3.22 গ্রাম। তো এ কোম্পানি থেকে পাইছিলাম 4.47, আর বি কোম্পানি থেকে পাইছি মাত্র 3.22। তার মানে এ কোম্পানি থেকে বেশি পাই, এ কোম্পানি থেকে আয়রন বেশি পাওয়া যায়, বি কোম্পানি থেকে আয়রন কম পাওয়া যায়। দেখো এই লাইনটুকু বুঝতে পারলা কিনা? এতটুকু বুঝছো? একটু কথা বলো। তো এখন এই জায়গাতেও শতকরা, হ্যাঁ এখন এই জায়গাতেও শতকরার পরিমাণ বের করবা। কেমনে বের করবা? বি কোম্পানি কত গ্রাম আকরিক নিয়ে কাজ করছে? 10 গ্রাম। তো নিচে যাবে 10, উপরে যাবে 3.22, শেষ। তো শতকরা আয়রনের পরিমাণ হচ্ছে উপরে 3.22, নিচে 10 × 100%, 32.2। এবার দেখো এ কোম্পানি পাইছে তোমার 44.something%, আর বি কোম্পানি মাত্র 32.2%। এখন কোনটা বেশি লাভজনক? এ কোম্পানির আকরিক হতে লোহার পরিমাণ বেশি, সুতরাং এ কোম্পানি আকরিক থেকে লোহা উৎপাদন বেশি লাভজনক। এই হচ্ছে পরিপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা। তো অনেক বড় হয়েছে, সমতাকৃত রূপটা অনেক বড়, সমতা করে ক্যালকুলেশন করে বের করতে হয়, এটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। দেখো তো বুঝতে পারলা কিনা ক্লাসের সবাই পুরো অঙ্কটা? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ রুদ্র, তো আসছো অনেক কষ্টে, তারপর বুঝতে পারছি, থ্যাংক ইউ। তো ফারদিন বুঝছো ভালো করে? মোটামুটি তো মনে হয় মাঝখান থেকে দেখছো। ওকে, থ্যাংক ইউ, বলছো, খুশি হলাম। তো রিয়াদুল আর নরিন, একটু আমাকে বলো, কোনো প্রশ্ন আছে? না স্যার, কোনো প্রশ্ন নাই। এখন বাকিটা রেকর্ড দেখে নিবা কষ্ট করে, কি আর করার। আচ্ছা, এবার তাহলে চলো আমি একটু জারণ বিজারণটা একটু ভালো করে বুঝা দিই, যেহেতু জারণ বিজারণের সমস্যা হয়, এটা একটু বুঝা দিই, তাইলেই হবে। ওকে, তাহলে তোমরা একটু খেয়াল করো, আমি এই অংশটা রেকর্ড একটু সেভ করতেছি।